আসসালামু আলাইকুম। আজ 10ই ফেব্রুয়ারি 2025 সোমবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবির আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। 32 নম্বর ধানমন্ডির বাড়িতে পাওয়া গেল হাড়গোড়, চলছে পরীক্ষা নিরীক্ষা। হাসিনাকে থামাতে অবিশ্বাস্য উদ্যোগ নিচ্ছে ডক্টর ইউনূসের সরকার। টিউলিপের বাড়ি নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানালো ব্রিটিশ সংবাদ মাধ্যম। এবার বিস্তারিত। ধানমন্ডির 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়িতে হাড়গোড় পাওয়া গেছে। তবে এগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর তা ল্যাবে পরীক্ষা করে দেখবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ক্রাইম সিন। ইতোমধ্যে এই আলামত সংগ্রহ করেছে সিআইডি। সোমবার সকালে আলামত সংগ্রহ করে ক্রাইম সিন। বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদ। তিনি বলেন, সোমবার সকাল 8:30টার দিকে সিআইডির একটি ফরেন্সিক টিম ভবনের নিচে এসে এক টুকরো হাড়, এক সেট জামা ও এক জোড়া জুতা সংগ্রহ করেছেন। তারা সেগুলো পরীক্ষা করে দেখবে হাড়টি মানুষের কিনা। বিষয়টি নিশ্চিত করে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দিন খান জানান, ঘটনাস্থল থেকে হাড়, জামা ও জুতাসহ বেশ কিছু স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। সিআইডির ফরেন্সিক টিম সেগুলো পরীক্ষা করে দেখবে এর সঙ্গে সন্দেহজনক কোনো কিছুর সংশ্লিষ্টতা আছে কিনা। এর আগে রোববার আয়নাঘর বা গোপন বন্দিশালা আছে কিনা এমন সন্দেহে ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির বেসমেন্ট থেকে পানি সরানোর কাজ করে ফায়ার সার্ভিস। পরে সেখানে কিছুই পায়নি ফায়ার সার্ভিস। গত 5 ফেব্রুয়ারি ভারতে পালিয়ে যাওয়া স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেয়াকে কেন্দ্র করে 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বিনামূল্যের ফ্ল্যাট নিয়ে তদন্তের মধ্যে দেশটির ইকোনমিক সেক্রেটারি টু দি ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করা টিউলিপ সিদ্দিকের সঙ্গে এবার ঢাকার গুলশানের একটি বিলাসবহুল ভবনের যোগসূত্রের খবর সামনে এসেছে। গুলশানের বিলাসবহুল 10তলা টাওয়ারের বাসিন্দা হিসেবে টিউলিপ সিদ্দিকের নাম তালিকাভুক্ত ছিল। এছাড়া সম্পত্তিটির নামকরণ করা হয়েছে টিউলিপের পরিবারের নামে। ব্রিটিশ সংবাদ মাধ্যম যা টেলিগ্রাফ এই তথ্য জানতে পেরেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে প্রভাবশালী এই সংবাদ মাধ্যমটি। টিউলিপ সিদ্দিক ব্রিটেনের ক্ষমতাসীন লেবার মন্ত্রিসভার সাবেক সদস্য। গত বছর তার দল ক্ষমতায় আসার পর থেকে তিনি দেশটির ইকোনমিক সেক্রেটারি টু দি ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। মূলত মন্ত্রী হিসেবে তার কাজ ছিল যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরের দুর্নীতি সামাল দেয়া। তবে গত জানুয়ারিতে মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন তিনি। ঢাকার কর্মকর্তারা বিশ্বাস করেন, সিদ্দিকস নামের ঢাকার বিলাসবহুল এই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স 2014 সালে টিউলিপের স্থায়ী ঠিকানা ছিল। সে সময় তিনি যুক্তরাজ্যের উত্তর লন্ডনের ক্যামডেনের কাউন্সিলর ছিলেন। টেলিগ্রাফ বলছে, অ্যাপার্টমেন্ট ভবনটির অবস্থান ঢাকার গুলশানে। ঢাকার এই এলাকায় বিভিন্ন দেশের দূতাবাসের পাশাপাশি বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে। আদালতের নথি বা সংবাদ রিপোর্ট অনুসারে এ নিয়ে বাংলাদেশে টিউলিপের সঙ্গে সংশ্লিষ্ট 5ম সম্পত্তির খোঁজ পাওয়া গেল। অবশ্য যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সূত্রগুলো বলছে, বাংলাদেশে টিউলিপের কোনো সম্পত্তি নেই, আর তাই তার নিজের ঠিকানা নয় এমন বিষয়ে কোনো প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজনও নেই। প্রায় 1 মাস আগে যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক। তবে তিনি এখনও সম্পত্তি সংক্রান্ত বিষয়সহ বাংলাদেশে তার খালা শেখ হাসিনার স্বৈরশাসনের সঙ্গে যোগসূত্র নিয়ে প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। মূলত টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর যুক্তরাজ্যের মন্ত্রিসভার সদস্যদের মানদণ্ড বিষয়ক দেশটির প্রধানমন্ত্রীর উপদেষ্টা লাউরি ম্যাগনাসের তদন্তের জেরে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। গাজীপুরের কানাইয়া এলাকায় টিউলিপস টেরিটরি নামের প্লটসহ পারিবারিক অবকাশ যাপনের বাগান বাড়ি নিয়ে তদন্ত করছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। এ তথ্য সামনে আসার পর গুলশানের সম্পত্তির সঙ্গে টিউলিপের যোগসূত্রের তথ্য জানতে পারে দ্য টেলিগ্রাফ। একটি অফিসিয়াল নথিতে দেখা যায়, গুলশানের এই সম্পত্তিটি টিউলিপের বর্তমান ও স্থায়ী উভয় ঠিকানা হিসেবেই বিবেচনা করা হয়েছিল। 2014 সালের মে মাসে টিউলিপ লন্ডনের ক্যামডেনের কাউন্সিলর পদ থেকে সরে দাঁড়ান। নথিটিতে এর 3 সপ্তাহ পরের তারিখ লেখা রয়েছে। জুলাই অভ্যুত্থানের ছাত্রনেতাদের নেতৃত্বে দল আসছে চলতি মাসেই। নতুন করে যেটা নিশ্চিত হওয়া গেছে, নতুন এই দলের প্রধান হবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। দলের দায়িত্ব নেয়ার আগেই সরকার থেকে পদত্যাগ করবেন তিনি। এটা ঘটবে দ্রুতই। তবে সরকারে থাকা অন্য 2 ছাত্র প্রতিনিধি এখনই পদত্যাগ করছেন না।
নির্বাচনের আগে আগে তারা পদত্যাগ করবেন। গত 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতনের পর ছাত্রদের নেতৃত্বে নতুন দল আসছে কিনা তা নিয়ে আলোচনা শুরু হয়। এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে কমিটি দেয়া শুরু করে। গঠন করা হয় জাতীয় নাগরিক কমিটি। নাগরিক কমিটিও থানা পর্যায় পর্যন্ত কমিটি দিচ্ছে। মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি এবং সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে নতুন দল গঠিত হবে। শুরুতে আহ্বায়ক কমিটি গঠন করা হবে। বাংলাদেশের ইতিহাসে নতুন দলের আবির্ভাব অনেকটা স্বাভাবিক ঘটনা। বর্তমান সরকারের আমলেও কয়েকটি দল আত্মপ্রকাশ করেছে, তবে অতীতে দেখা গেছে খুব কম দলই রাজনীতিতে প্রভাব রাখতে পেরেছে। ছাত্রদের নতুন রাজনৈতিক দল বড় কোনো প্রভাব তৈরি করতে পারবে কিনা সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। এ দল নিয়ে এরই মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত বছরের 5 আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর কিছুদিন তার কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। এমনকি তিনি কোথায় আছেন সেটিও বেশ গোপন রাখে নয়াদিল্লি। তবে সম্প্রতি ভারতে বসে বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে বক্তব্য দিচ্ছেন শেখ হাসিনা। গত 5 ফেব্রুয়ারি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের ফেসবুক পেজের মাধ্যমে কথা বলেন তিনি। এ নিয়ে দেশে নতুন করে তৈরি হয় উত্তেজনা। ওই দিন রাতেই ক্ষোভে সাধারণ মানুষ ধানমন্ডির 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে দেন। এছাড়া তার এই বক্তব্যের পর ঢাকা ও দিল্লিতে বাংলাদেশ ভারতের দূতদের তলব পাল্টা তলবের মুখে পড়তে হয়েছে। এমন পরিস্থিতিতেই আগামী সপ্তাহে ওমানের রাজধানী মাস্কটে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। এই বৈঠকে এস জয়শঙ্করকে পররাষ্ট্র উপদেষ্টা আহ্বান জানাবেন ভারতে বসে হাসিনা যেন কোনো বক্তব্য না দেন এবং দেশকে অস্থিতিশীল না করেন। তিনি মূলত শেখ হাসিনাকে ফুল স্টপ করানোর বার্তা দেবেন। ঢাকার কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে এমন তথ্য। ভারতকে আমরা লিখিতভাবে অনুরোধ করেছি শেখ হাসিনাকে সংযত করার জন্য। আমরা বলেছি উনি যেন বক্তব্য না দেন। একটি সূত্র বলেছে আগামী 16 ও 17 ফেব্রুয়ারি ওমানের মাস্কাটে ইন্ডিয়ান ওশেন কনফারেন্স হবে। সেখানে পররাষ্ট্র উপদেষ্টা ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী যোগ দেবেন। কনফারেন্সের ফাঁকে দুজন বৈঠকে বসবেন। উভয় পক্ষ এই বৈঠকের বিষয়ে সম্মত হয়েছে। কূটনৈতিক সংশ্লিষ্টরা বলছেন গত 5 আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ঢাকা দিল্লির দ্বিপক্ষীয় সম্পর্কে অস্বস্তি তৈরি হয়। বিশেষ করে বাংলাদেশে ভারতের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ এবং কলকাতা ও আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনা যেন আগুনে ঘি ঢালার মতো পরিবেশ তৈরি করে। তবে গত বছরের ডিসেম্বরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির ঢাকা সফরের পর দুই দেশের সম্পর্ক অনেকটাই শীতল হয়। তার এ সফরের পর গত 5 জানুয়ারি বাংলাদেশ ভারতীয় জেলে ও ভারত বাংলাদেশি জেলেদের মুক্তি দিয়ে নিজ দেশে ফেরত পাঠায়। ওই সময় 185 জন মুক্তি পান। এছাড়া দুই দেশই জেলেদের আটককৃত নৌযানও ফেরত দেয়। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র রফিকুল আলম বলেন, সাবেক প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করে বিভিন্ন সময়ে রাজনৈতিক বক্তব্য প্রদান করেছেন, যা বাংলাদেশের জনগণ ভালোভাবে নিচ্ছে না। গত 5 ফেব্রুয়ারি তার বক্তব্যকে কেন্দ্র করে ধানমন্ডি 32 নম্বরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই বিষয়ে অন্তর্বর্তী সরকার এরই মধ্যে অবস্থান পরিষ্কার করেছে। এ বিষয়ে 6 ফেব্রুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি মন্তব্য অন্তর্বর্তী সরকারের নজরে এসেছে। তিনি আরও বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এমন বক্তব্য প্রদান অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত। আমরা প্রতিবেশী দেশটিতে নানা ধরনের বিরূপ পরিস্থিতি হতে দেখেছি, কিন্তু বাংলাদেশ কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে সরকারিভাবে কোনো বক্তব্য প্রদান করে না। অন্যদের কাছ থেকেও বাংলাদেশ একই ধরনের ব্যবহার প্রত্যাশা করে। দেশের অপর একটি কূটনৈতিক সূত্র বলছে, শেখ হাসিনাকে থামানোর পাশাপাশি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত দিতেও ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানাতে পারেন পররাষ্ট্র উপদেষ্টা। এছাড়া তাদের মধ্যে সীমান্ত ভিসা, তিস্তা, গঙ্গা চুক্তির নবায়ন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। ফ্যাসিবাদী সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণে তিস্তা চুক্তি আলোর মুখ দেখেনি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শক্ত কূটনৈতিক তৎপরতার মাধ্যমে ভারতের সাথে তিস্তা চুক্তি বাস্তবায়ন করা হবে বলেও জানিয়েছেন তিনি। অন্যদিকে তিস্তা মহাপরিকল্পনায় কি থাকবে আর কি থাকবে না তা তিস্তা পাড়ের বাসিন্দাদের উপর নির্ভর করবে বলে জানিয়েছেন আরেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রংপুরে তিস্তা নিয়ে করণীয় শীর্ষক গণশুনানিতে অংশ নিয়ে এসব কথা বলেন তারা। গণশুনানির শেষে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির কারণে তিস্তা চুক্তি আলোর মুখ দেখেনি। তারা শুধু ভারতে গিয়ে ছবি তুলেছে, পানি নিয়ে নিজেদের ন্যায্য কথাটা বলার সাহস পর্যন্ত পায়নি। তবে অন্তর্বর্তী সরকার কূটনৈতিকভাবে ভারতকে চাপ সৃষ্টি করবে যাতে তারা বাধ্য হয় এই চুক্তি স্বাক্ষর করতে। নিজেদের অধিকার পরিপূর্ণভাবেই আদায় করব আমরা। 2004 সালের পর ভারত একতরফা পানি প্রত্যাহার ও বর্ষা মৌসুমে পানি ছেড়ে মহাদুর্যোগ তৈরি করলে নদীপাড়ের বাসিন্দারা আন্দোলন গড়ে তোলেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। জামায়াতে ইসলামের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বর্তমান পরিস্থিতিতে নির্বাচন দিলে সেটা হবে নির্বাচনের গণহত্যা। এটা কোনো নির্বাচন হবে না। জামায়াতে ইসলামী সেটা চায় না। নির্বাচনের আগে কিছু মৌলিক সংস্কার হতেই হবে। দেশে একটি গণহত্যা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ তৈরি হতে হবে। দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, স্বাধীনতার পর কোনো সরকারের সময় দেশের আইনশৃঙ্খলা কখনো খারাপ, কখনো কিছুটা ভালো ছিল, কিন্তু খুব ভালো কখনো ছিল না। সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ডাক্তার শফিকুর রহমান এসব কথা বলেন। সিলেটের শহীদ সুলেমান হলে মহানগর জামায়াতে ইসলামের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে যোগ দেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এবার খুব জরুরি 1 মিনিট, জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, এই জীবনে অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে, কিন্তু অভ্যন্তরীণ শক্তি বলে একটা কথা আছে। আপনি যদি আপনার হৃদয়ের মাঝখানে সাহস এবং শক্তিটাকে ধরে রাখতে পারেন, তাহলে পৃথিবীর কোনো বাধা আপনাকে টলাতে পারবে না। কারণ দিন শেষে আপনি জানেন আপনি কেমন, আপনি কি করতে পারবেন, আর আপনার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তারা কি করতে পারবে। সুতরাং আসুন অভ্যন্তরীণ শক্তিকে সবসময় জাগিয়ে রাখি, তাহলেই যে কোনো ব্যর্থতা ডিঙিয়ে আমরা সফলতার দিকে এগিয়ে যেতে পারবো। ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ একথা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে শত্রুদের বিরুদ্ধে চূড়ান্তভাবে বিজয়ী হবে প্রতিরোধ ফ্রন্ট। তিনি তেহরান সফররত ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শুরা কাউন্সিলের সদস্যদের সাথে এক বৈঠকে এই প্রত্যয় ব্যক্ত করেন। হামাসের শুরা কাউন্সিলের সদস্যরা শনিবার তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেইর সাথে সাক্ষাতের পর প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সাথে দেখা করতে যান। শুরা কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল দারউইশের নেতৃত্বাধীন হামাসের প্রতিনিধি দলটিতে খলিল আল হাইয়া সহ সংগঠনটির পলিট ব্যুরোর নেতারা উপস্থিত ছিলেন। ইরানের প্রেসিডেন্ট বলেন, তার দেশ প্রতিরোধ ফ্রন্টের পাশাপাশি গাজা উপত্যকার নির্যাতিত জনগোষ্ঠীকে সমর্থন দেয়া অব্যাহত রাখবে। তিনি যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার পুনর্নির্মাণে ফিলিস্তিনিদের সহযোগিতা করার জন্য মুসলিম দেশগুলোকে নিয়ে একটি আন্তর্জাতিক জোট গঠন করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। পেজেশকিয়ান বলেন, নিঃসন্দেহে মুসলিম দেশগুলো পরস্পরকে সহযোগিতার মাধ্যমে গাজা পুনর্নির্মাণ করে দিতে পারবে, যাতে ওই উপত্যকার মুসলিম জনগোষ্ঠী তাদের দ্রুততম সময়ের মধ্যে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। ইরানের প্রেসিডেন্ট বিগত প্রায় 16 মাসের যুদ্ধে নিহত প্রতিরোধ ফ্রন্টের সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। ইসরায়েল গাজায় ব্যাপক হারে গণহত্যা চালিয়েও তার ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে না পারায় তিনি হামাসের নেতৃত্বাধীন প্রতিরোধ ফ্রন্ট এবং গাজাবাসীকে অভিনন্দন জানান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে 2 দিনের সরকারি সফরে মালয়েশিয়া গেছেন। দেশটির জনপ্রিয় গণমাধ্যম দি স্টার অনলাইন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, এই সফর মালয়েশিয়া ও তুরস্কের মধ্যে সুদৃঢ় সম্পর্কের প্রতিফলন, যা দীর্ঘদিনের বন্ধুত্বের ভিত্তিতে ক্রমাগত উন্নতি লাভ করেছে। বিশেষ করে 2022 সালের জুলাই মাসে 2 দেশের সম্পর্ক ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব পর্যায়ে উন্নীত হওয়ার পর থেকে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হয়েছে।
সরকারি গণমাধ্যম বার্নামার বরাতে নিউ স্ট্রেটস টাইমস জানিয়েছে, তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে মতবিনিময় করবেন। এর মধ্যে রয়েছে 2025 সালে মালয়েশিয়ার আসিয়ান চেয়ারম্যানশিপ, তুরস্কের আয়োজনে চতুর্থ আন্তালিয়া কূটনৈতিক ফোরাম, ইসলামোফোবিয়া এবং গাজা পুনরুদ্ধার পরিকল্পনা। 2024 সালে তুরস্ক ছিল মালয়েশিয়ার তৃতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার, সবচেয়ে বড় রপ্তানি বাজার এবং পশ্চিম এশিয়ার দেশগুলোর মধ্যে চতুর্থ বৃহত্তম আমদানির উৎস। 2024 সালে মালয়েশিয়া ও তুরস্কের মধ্যকার মোট বাণিজ্যের পরিমাণ ছিল 24.13 বিলিয়ন রিঙ্গিত, যা 2023 সালের তুলনায় 18.7% বৃদ্ধি পেয়েছে। প্রিয় দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। change.tv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.change.tv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। change.tv.press, এক ফোঁটা হলুদ নেই।